মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি বৈধভাবে চুক্তির বিনিময়ে যে কারবার প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে অংশীদারি কারবার বলে। আর কোনো একটি চলমান প্রতিষ্ঠানে সকল অংশীদারদের সম্মতিক্রমে কারবারের অতিরিক্ত মূলধনের প্রয়োজনে বা ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি বা অন্য কোনরূপ ব্যবসায়িক বাড়তি সুবিধা লাভের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করাকে আগমন বা অ্যাডমিশন বলে থাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর পার্টনারশিপ অ্যাকাউন্টিং অধ্যায় থেকে চেঞ্জ ইন পার্টনারশিপ অ্যাকাউন্ট বা অ্যাডমিশন নিয়ে আলোচনা করব। বিবিএ অনার্স এবং বিবিএস পাস দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই এই অধ্যায়টাকে একটু কঠিন এবং ঝামেলাপূর্ণ মনে করো। তো আজকে আমি তোমাদেরকে কঠিন একটা অধ্যায়ের সহজ কৌশলে সহজভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তো এই অধ্যায় শুরুতে আমাদের যে বিষয়গুলোকে জানতে হবে সেটি হচ্ছে এই অধ্যায় করণীয় কি কি। এই অধ্যায়ে আমরা মূলত জাবেদা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং নিউ ব্যালেন্স শিট করে থাকি। আমরা শুরুতে সহজভাবে জাবেদা নিয়ে আলোচনা করব। তো সহজভাবে জাবেদা আলোচনা করার জন্য আমরা আগে যে সিদ্ধান্তটা নিয়েছি যে কোনো একটি অংশীদারি ব্যবসায় নতুন কোনো অংশীদারের আগমনের ফলে ওই ব্যবসায় যে সমস্ত পরিবর্তনগুলো হয় মূলত আমরা ওই পরিবর্তন সংক্রান্ত লেনদেনের জাবেদা এন্ট্রি দিয়ে থাকি। আগে আমরা ওই পরিবর্তনগুলো বা কোন কোন লেনদেনের জাবেদা হবে সে লেনদেনগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে নতুন অংশীদার কর্তৃক মূলধন আনয়ন জনিত জাবেদা এন্ট্রি দিতে হয়। এরপর কোন একজন নতুন অংশীদার আগমনের ফলে প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের যে পরিবর্তন হয় বা পুনর্মূল্যায়ন হয় ওই পুনর্মূল্যায়নজনিত জাবেদা এন্ট্রি দিতে হয়। এরপর সঞ্চিতি বা মুনাফা বা ক্ষতি সমন্বয়জনিত জাবেদা এন্ট্রি দিতে হয়। সর্বশেষ অংশীদারদের আগমনকালে সুনাম পুনর্মূল্যায়নজনিত জাবেদা এন্ট্রি দিতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, যখন কোনো নতুন অংশীদারের আগমন ঘটে আর আগমনজনিত কারণে সে যদি কোনো মূলধন আনয়ন করে তাহলে তার জাবেদা এন্ট্রি হবে ক্যাশ ডেবিট, নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। এরপর আমরা সম্পত্তি ও দায় পুনর্মূল্যায়নজনিত জাবেদা এন্ট্রি দিব। কোন একজন অংশীদারের আগমনের ফলে প্রতিষ্ঠানে সম্পদ এবং দায়ের কিছু পরিবর্তন হয়ে থাকে। কখনো কখনো সম্পত্তির মূল্য বৃদ্ধি পেয়ে থাকে, কখনো কখনো হ্রাস পেয়ে থাকে, আবার কখনো কখনো দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে, কখনো কখনো দায়ের পরিমাণ হ্রাস পেয়ে থাকে। তো শুরুতে আমরা এই সম্পত্তি এবং দায় হ্রাস বৃদ্ধি বা পরিবর্তন সংক্রান্ত জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। ইনক্রিজ ইন ভ্যালু অফ অ্যাসেটস অর্থাৎ সম্পত্তির মূল্য বৃদ্ধি পেলে জাবেদা হবে পার্টিকুলার অ্যাসেটস ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। পার্টিকুলার অ্যাসেটস বলতে যে সম্পত্তির মূল্য বৃদ্ধি পেয়েছে ওই সম্পদকে বোঝানো হয়েছে। ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যাসেটস সম্পত্তির মূল্য হ্রাস পেলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, পার্টিকুলার অ্যাসেটস ক্রেডিট। ইনক্রিজ ইন লাইবিলিটি দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, পার্টনার্স লাইবিলিটি ক্রেডিট। ডিক্রিজ অফ লাইবিলিটি দায়ের পরিমাণ হ্রাস পেলে পার্টিকুলার লাইবিলিটি ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। সম্পদ এবং দায় এর পুনর্মূল্যায়ন সংক্রান্ত জাবেদাগুলো দেওয়ার পর আমাদের একটি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের খতিয়ান করতে হবে। খতিয়ান করার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কখনো কখনো ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকে, আবার কখনো কখনো ডেবিট ব্যালেন্স হয়ে থাকে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যদি ক্রেডিট ব্যালেন্স হয় তবে এটাকে আমরা লাভ ধরে বিবেচনা করব, এবং যদি ডেবিট ব্যালেন্স হয় এটাকে আমরা ক্ষতি ধরে আমরা হিসাব বইতে লিপিবদ্ধ করব। উভয় লাভ বা ক্ষতি উভয় আমরা ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ওল্ড রেশিওতে সমন্বয় করব। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট হলে জাবেদা দিতে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট।
রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লস হলে জাবেদা দিতে হবে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। এখন আমরা সঞ্চিতি, মুনাফা বা ক্ষতি জাবেদা এন্ট্রি নিয়ে আলোচনা করব। নতুন অংশীদারদের আগমনের সময় অংশীদারি কারবারে যদি জেনারেল রিজার্ভ স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড ইত্যাদি থাকে, তাহলে তা ওল্ড পার্টনার্সদের মধ্যে ওল্ড রেশিও অনুপাতে বন্টন করতে হবে। ব্যালেন্স শিটে প্রদর্শিত জেনারেল রিজার্ভ, ইনকাম স্টেটমেন্ট, ক্রেডিট ব্যালেন্স যদি লায়াবিলিটি পাশে থাকে, তাহলে সেগুলো বিগত বছরের মুনাফা হিসাবে গণ্য করে পুরাতন অংশীদারদের মধ্যে ওল্ড রেশিওতে বন্টন করতে হয়। আর এই বন্টনজনিত জাবেদা হবে জেনারেল রিজার্ভ বা ইনকাম স্টেটমেন্ট বা কন্টিনজেন্সি রিজার্ভ বা ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ব্যালেন্স শিটে প্রদর্শিত ইনকাম স্টেটমেন্ট ডেবিট ব্যালেন্স থাকলে সেটাকে আমরা বিগত বছরের ক্ষতি বিবেচনা করে ওল্ড পার্টনারদের মধ্যে বন্টন করব। আর বন্টনজনিত জাবেদা হবে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। অবশ্যই মনে রাখতে হবে বিগত বছরের মুনাফা অথবা ক্ষতিগুলো ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে বন্টন করতে হবে। এখন আমরা অংশীদারদের আগমনকালে সুনামের পুনর্মূল্যায়নের জাবেদা এন্ট্রি নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত তিনটি পদ্ধতিতে এখানে সুনাম মূল্যায়ন করে থাকি। এক, প্রিমিয়াম মেথড, দুই, রিভ্যালুয়েশন মেথড, তিন, মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। আমরা তোমাদের বোঝার উদ্দেশ্যে একেবারে সহজ কৌশলের মাধ্যমে জাবেদাগুলো আলোচনা করব এবং প্রত্যেকটা পদ্ধতি বোঝার কিছু সহজ টেকনিক অনুসরণ করব। শুরুতে প্রিমিয়াম মেথড বা বাংলা যেটাকে বলা হয় সেলামি পদ্ধতি। প্রিমিয়াম মেথডে আমরা আবার দুইটা পদ্ধতি অনুসরণ করব। ক, যখন নতুন অংশীদার সুনাম বাবদ নগদ অর্থ কারবারে আনয়ন করে এবং তা কারবারে থেকে যায়, তখন আমাদের জাবেদা এন্ট্রি দিতে হবে দুইটা। প্রথম জাবেদা হবে ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট এবং দ্বিতীয় জাবেদা হবে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। এক্ষেত্রে আমরা ওল্ড পার্টনারদেরকে গুডউইলের টাকাটা স্যাক্রিফাইস রেশিওতে বন্টন করব। দ্বিতীয় নিয়মটি হচ্ছে যখন নতুন অংশীদার সুনাম বাবদ নগদ অর্থ আনয়ন করবে এবং তা পুরাতন অংশীদাররা কারবার থেকে উত্তোলন করবে, তখন আমাদের একটা জাবেদা মাত্র বৃদ্ধি পাবে। আগের দুটা জাবেদা ঠিকই থাকবে, ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। শুধুমাত্র আমাদের সংযুক্ত হবে তৃতীয় জাবেদাটি ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপর তোমাদেরকে খুব সহজ করে এই প্রিমিয়াম মেথড বা সেলামি পদ্ধতি বোঝার একটি সহজ টেকনিক দিয়ে দেওয়া হয়েছে। কোশ্চেনে যদি প্রিমিয়াম ফর গুডউইল, পেইড অ্যাজ গুডউইল, ব্রিং অ্যাজ গুডউইল এই তিনটা থেকে যে কোনো একটা শব্দ থাকে, তাহলে আমরা বুঝতে পারবো এটা প্রিমিয়াম মেথড। তাহলে আমরা এই উপরের জাবেদাগুলো অনুসরণ করব। আমার স্যাক্রিফাইস রেশিও বলতে কি বুঝি? ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিলে যা পাই সেটাকে বলি আমরা স্যাক্রিফাইস রেশিও। আমাদের দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে রিভ্যালুয়েশন মেথড বা পুনর্মূল্যায়ন পদ্ধতি। যখন নতুন অংশীদার সুনাম বাবদ কোনো টাকা আনতে পারে না কিন্তু তা মূল্যায়ন করা হয়, তখন সেটাকে আমরা রিভ্যালুয়েশন মেথড হিসেবে পরিগণিত করে থাকি। রিভ্যালুয়েশন মেথডটি বোঝার উপায় হচ্ছে কোশ্চেনে অবশ্যই গুডউইল বি রেইজ, গুডউইল বি ফিক্সড যে কোনো একটি কথা বলা থাকবে। তো রিভ্যালুয়েশন মেথডে আমাদের সুনাম মূল্যায়নের একটি মাত্র জাবেদা, সেটা হচ্ছে গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। এক্ষেত্রে আমরা গুডউইলের টাকাটা ওল্ড রেশিওতে অংশীদারদের মধ্যে বন্টন করব। সর্বশেষ পদ্ধতিটি হচ্ছে আমাদের মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। যখন নতুন অংশীদার সুনাম বাবদ কোনো টাকা আনতে পারে না কিন্তু তা মূল্যায়ন করা হয় এবং সঙ্গে সঙ্গে তা হিসাব বই থেকে অবলোকন করা হয়, তখন তাকে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড বলা হয়। বোঝার উপায়টি হচ্ছে যদি কোশ্চেন আমাদের গুডউইল রেইজ এন্ড রাইট ব্যাক, গুডউইল ফিক্সড এন্ড রিটার্ন অফ থাকে, তাহলে তখন আমরা বুঝবো এটা মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। এক্ষেত্রে সুনাম সংক্রান্ত দুইটা জাবেদা এন্ট্রি দিতে হবে। প্রথম জাবেদাটি হচ্ছে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, দ্বিতীয় এন্ট্রিটি হচ্ছে অল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট গুডউইল ক্রেডিট। এখানে গুডউইলের টাকাটা সমস্ত অংশীদারদেরকে নিউ রেশিওতে বন্টন করতে হবে।
রেশিও সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো সহজভাবে বোঝার জন্য আমরা ক্লাসের শেষে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, সর্বশেষ আমরা রেশিওর ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ে মূলত 3 ধরনের রেশিও পেয়ে থাকি। 1 ওল্ড রেশিও, 2 নিউ রেশিও, 3 স্যাক্রিফাইস রেশিও। এখন তোমাদের সুবিধার্থে আমি রেশিওর ব্যবহারটা একসাথে করে দিয়েছি যেন তোমরা অনেকদিন মনে রাখতে পারো এবং সহজে বুঝতে পারো। শুরুতে আমরা ওল্ড রেশিওর ব্যবহার নিয়ে আলোচনা করব। জার্নাল রিজার্ভ, নেট ইনকাম বা লস, প্রফিট অর লস অন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন মেথডে গুডউইল বন্টন এবং নিউ ও স্যাক্রিফাইস রেশিও বের করতে সাধারণত ওল্ড রেশিওর ব্যবহার হয়ে থাকে। নিউ রেশিও মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডে গুডউইল বন্টন এবং নিউ ক্যাপিটাল বন্টনের ক্ষেত্রে নিউ রেশিওর ব্যবহার হয়ে থাকে। স্যাক্রিফাইস রেশিও প্রিমিয়াম মেথডে গুডউইল বন্টনের ক্ষেত্রে মূলত স্যাক্রিফাইস রেশিওর ব্যবহার হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জার্নাল এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করলাম। এখন আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং নিউ ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করব। শুরুতে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমরা ওল্ড ব্যালেন্স শিটে যে ক্যাপিটাল উদ্ধৃত দেওয়া থাকবে সেটিকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি হিসাবে অ্যাডজাস্ট করব। এরপর আমরা জার্নাল এন্ট্রি থেকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট অথবা ক্রেডিট হিসাবগুলো স্থানান্তর করব। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট পার্শ্বর যোগফল সর্বদা বড় হয়। ক্রেডিট থেকে ডেবিট যে উদ্ধৃতটা সেটা আমরা ব্যালেন্স সিডি হিসাবে নিউ ব্যালেন্স শিটের লায়াবিলিটি পাশে স্থানান্তর করব। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের উদ্ধৃত ছাড়াও আমাদের নিউ ব্যালেন্স শিট করার ক্ষেত্রে সম্পদ এবং দায়জনিত যে পরিবর্তনগুলো নতুন অংশীদারের আগমনের ফলে সংঘটিত হয়েছে, পুরাতন সম্পদ এবং দায়ের সাথে পরিবর্তনগুলোকে অ্যাডজাস্ট করে নিউ ব্যালেন্স শিটটি কমপ্লিট করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পার্টনারশিপ অ্যাডমিশন ক্লাস এই পর্যন্তই। আশা করি যারা যারা মনোযোগের সহকারে ক্লাসটি অনুশীলন করবে তাদের আজকের পর থেকে আর অ্যাডমিশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে যেন আরো অন্য কোনো নতুন চ্যাপ্টারের সহজ কোনো কৌশলের নোটিফিকেশনগুলো তোমরা খুব দ্রুত পেয়ে যাও। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। সবার জন্য রইল শুভকামনা।